চাল নিয়ে চালবাজি করে শত শত কোটি টাকার মালিক কুষ্টিয়ার আব্দুর রশিদ। আওয়ামী লীগের আমলে নিয়ন্ত্রণ করতেন পুরো বাজার। পাবনায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ কর্মী নিহত, খুনিদের খুঁজছে পুলিশ। বগুড়ায় গৃহবধূ হত্যায় 2 আসামির দায় স্বীকার করে জবানবন্দি। নারায়ণগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ল টিস্যু পেপার কারখানা। আশুলিয়ায় দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই একটি গার্মেন্টসের 20 কক্ষ। সেতুর অভাবে দুর্ভোগে পদ্মা পাড়ের কয়েক লাখ মানুষ। পিরোজপুরে 6 কোটি টাকার সেতুতে উঠতে ভরসা কাঠ বাঁশের সিঁড়ি। 2 বছরেও কার্যক্রম শুরু করতে পারেনি নওগাঁ বিশ্ববিদ্যালয়। স্থান জটিলতায় অবকাঠামো নির্মাণ ব্যাহত, হতাশ শিক্ষার্থীরা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 দেশের সংবাদের সাথে আছি তানিয়া হারুন। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। যাচ্ছি পুরো খবরে। কুষ্টিয়ার চালবাজ আব্দুর রশিদ আওয়ামী লীগের আমলে নিয়ন্ত্রণ করেছেন দেশের চালের বাজার। সিন্ডিকেট করে হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। দেশ জুড়ে তার বিরুদ্ধে মামলা রয়েছে শতাধিক। তারপরও ছিলেন ধরাছোঁয়ার বাইরে। তবে শেষ রক্ষা হয়নি। প্রতারণা মামলায় গ্রেফতার হয়ে ঠাঁই হয়েছে জেল হাজতে। মাহতাবুদ্দিন লালনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। 2005 সালের দিকে একটি চালকল দিয়ে ব্যবসা শুরু। 15 বছরে ফুলে ফেপে ওঠে কুষ্টিয়ার খাজানগরের আব্দুর রশিদের ব্যবসা। বাগিয়ে নেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সভাপতির পদ। হয়ে ওঠেন চাল সিন্ডিকেটের হোতা। আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও তার ভাই আতাউর রহমান আতার সঙ্গে তার খাতির ছিল তুঙ্গে। এর মাধ্যমে দেশের চালের বাজারের একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন রশিদ। খুচরা বিক্রেতা, আড়তদার, মিল মালিক, পাশাপাশি সাপ্লায়ার, একটা চেইন। এই চেইনটাকে যতক্ষণ না পর্যন্ত ভাঙা সম্ভব হবে ততক্ষণ না পর্যন্ত ভোক্তারা সুফল পাবে না। আমরা দিন আনি দিন খাই, যাতে ভালোভাবে কিনতে পারি, ডাল ভাত খাইতে পারি। সেই জায়গাটায় যাতে সিন্ডিকেট মুক্ত হয়, আমরা সেই আশা করি। বাংলাদেশে আরও রশিদ সাহেব আছেন যারা সম্মিলিতভাবে সিন্ডিকেট গঠন হয়েছে। প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছেন আব্দুর রশিদ। তার কঠোর শাস্তি চান মামলার বাদী। মালিক রশিদ সাহেবের সাথে আমার ফিড মিলের কাঁচামাল কেনার জন্য দাম দর মেটায় তাকে 1,33,64,868 টাকা তার অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্ট থেকে রিং করে টাকা দিয়ে তিনি আমাকে কোনোভাবেই কাঁচামালও দেননি এবং পরবর্তীতে টাকা ফেরত ছাড়া টাকাও না দেয়। জেলা প্রশাসক বলছেন বাজার সিন্ডিকেট মুক্ত করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। এই সিন্ডিকেটের মূলে যে সমস্ত যারা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যদি আমরা এই সিন্ডিকেটের যে মূল হোতা তাদেরকে খুঁজে পাই, তাদেরকে যথাযথ আইনের আওতায় আনা হবে। চাল সিন্ডিকেটের এই মূল হোতার বিরুদ্ধে কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন জেলায় শতাধিক চেক জালিয়াতি ও প্রতারণার মামলা রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। পাবনার ঈশ্বরদীর রূপপুর মোড়ে ওয়ালিফ হোসেন মানিক নামে এক যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মানিক পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। নিহতের স্বজনরা জানায় 2023 সালে ছাত্রলীগ কর্মী তফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিলেন মানিক। সম্প্রতি জামিন পান তিনি। সেই মামলায় আদালতে হাজিরার তারিখ ছিল আজ। সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় ওঠার পরে 8 থেকে 10 জন মানিককে প্রথমে গুলি করে, এরপর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন।
বগুড়ার বাসায় ঢুকে গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর লাশ ফ্রিজে রাখার ঘটনায় গ্রেফতার আরও 2 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 2 দিনের রিমান্ড শেষে রবিবার সন্ধ্যায় 2 আসামিকে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে হাজির করলে তারা জবানবন্দি দেন। জবানবন্দি শেষে রাত 12:30টার দিকে তাদের কারাগারে পাঠানো হয়। বগুড়ার দুপচাচিয়ায় গৃহবধূ উম্মে সালমাকে হত্যার পর ফ্রিজে রাখার ঘটনায় আটক 3 জনের মধ্যে রিমান্ডে থাকা ভাড়াটিয়া মবিয়া ও সুমন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার বিকেলে বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 3 ও 4 এর বিচারক পৃথকভাবে জবানবন্দি নেন। পরে রাত 12:30টার দিকে তাদের কারাগারে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার আটক মুসলিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে জবানবন্দিতে তারা কি বলেছে সে বিষয়ে কিছুই জানায়নি পুলিশ। তাদের জবানবন্দি জানার পর মামলায় কারাগারে থাকা নিহতের ছেলে সাদ জড়িত কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। দুপচাচিয়া থানা পুলিশ রিমান্ডে 2 দিন নিয়েছিল। রিমান্ড শেষে আজকে তারা বিজ্ঞ আদালতে নিয়ে আসছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। কি করেছে এটা আমরা এখনো জানতে পারিনি, তবে তারা আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দিয়েছে। 164 কপি প্রাপ্তি সাপেক্ষে পর্যালোচনা করে বুঝতে পারবো, জানতে পারবো। গত 10 নভেম্বর বগুড়ার জয়পুরপাড়া এলাকায় নিজ বাসা থেকে ফ্রিজ থেকে উম্মে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় র্যাব নিহতের ছেলে সাদকে আটক করে হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে এবং পুলিশ রিমান্ডে নেয়। এরপর বদলে যায় দৃশ্যপট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সাভারের আশুলিয়া একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সময় আগুনে পুড়ে গেছে শ্রমিক পল্লীর অন্তত 20টি কক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে কারখানা খোলা রাখাকে কেন্দ্র করে বহিরাগত শ্রমিকরা কারখানাটিতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে 3 ঘন্টা অতিবাহিত হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে না পৌঁছায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। সোমবার সকাল 11টার দিকে আশুলিয়ার জিরানি নবী টেক্সটাইল এলাকার আমাজন নিটওয়্যার লিমিটেড বা আলামিন ফ্যাক্টরি নামে পরিচিত কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী ও বাসিন্দারা জানায় সকালে স্থানীয় অ্যামাজন ফ্যাক্টরিতে কাজ করছিলেন শ্রমিকরা। তবে গত কয়েকদিন থেকেই পার্শ্ববর্তী বেক্সিমকো কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আজ স্থানীয় ডরিন নামে আরও একটি কারখানার শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। পরে বেক্সিমকো কারখানার কয়েকশো শ্রমিক অ্যামাজন কারখানায় এসে হট্টগোল করে কাজ বন্ধ করে রাখতে বলে। এ সময় অ্যামাজন কারখানার মালিক ও স্টাফরা বেক্সিমকো কারখানার এক শ্রমিকের মাথা ফাটিয়ে দেয়া সহ কয়েকজনকে মারধরের ঘটনা ঘটে। পরে ক্ষুব্ধ হয়ে বেক্সিমকোর শ্রমিকরা অ্যামাজন কারখানায় ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। শিল্প পুলিশ জানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় প্রায় 41,000 কর্মী রয়েছে। এর মধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছে। এ নিয়ে তৃতীয় দিনের মতো সকাল 9টায় পুনরায় ওই সড়ক অবরোধ করে রেখেছে শ্রমিকরা। এদিকে সড়ক অবরোধ করায় ওই মহাসড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে শ্রমিকরা। দর্শক, এ বিষয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, এখনো কি বিক্ষোভ করছেন বিক্ষোভকারীরা? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? আসলে গাজীপুরের সারাবো এলাকায় যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল যে পার্ক রয়েছে সেই পার্কের
শ্রমিকরা কিন্তু গত 3 দিন ধরে কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের দাবি 1 মাসের বকেয়া বেতন। সেই 1 মাসের বকেয়া বেতনের দাবিতে যে মহাসড়ক রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়ক, সেই নবীনগর চন্দ্রা মহাসড়কে কিন্তু তারা আন্দোলন করে বিক্ষোভ করে এবং যান চলাচল বন্ধ রেখেছে এবং তাদের দাবি যে 1 মাসের বকেয়া বেতন পরিশোধ হলেই তারা এই মহাসড়ক থেকে সরে যাবে। এবং শ্রমিকদের সাথে আমার কথা হয়েছে, শ্রমিকরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই বকেয়া বেতন পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এই মহাসড়কে কিন্তু তারা অবস্থান করবে। আমি যদি একটু জানিয়ে রাখি, গত শনিবার সকাল 9টা থেকে 7টা পর্যন্ত, বিকেল সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক অবরোধ করে তারা সরে যায় এবং রবিবারে কিন্তু একই অবস্থায় 9টা থেকে কিন্তু সন্ধ্যা 7টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে এবং আজ সকালেও কিন্তু সকাল 9টা থেকে এখন পর্যন্ত কিন্তু তারা অবরোধ করে তারা কিন্তু এই মহাসড়ক অবস্থান করছেন এবং তারা বলছেন তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের এই বকেয়া বেতন পরিশোধ করানো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই মহাসড়ক ছেড়ে যাবেন। এবং আমার সাধারণ যে যাত্রী রয়েছে তাদের সাথে কথা হয়েছে, তারা যেমনটি বলছিলেন যে তারা কিন্তু আসলে এই সড়কে যাত্রী এবং চালক এবং পথচারী যারা রয়েছে তারা কিন্তু এই সড়কে পায়ে হেঁটেই কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যস্থলে যাচ্ছে এবং ভোগান্তি কিন্তু চরমে রয়েছে এবং এইখানে কিন্তু আসলে দুই পাশে কিন্তু দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়েছে এবং তারা কিন্তু চরম ভোগান্তি পড়ছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমার কথা হয়েছে, তারা যেমনটি বলছেন যে কারখানা শ্রমিকদের সাথে কিন্তু বারবার কথা বলে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত এই মহাসড়ক অবস্থান করেই কিন্তু তারা কিন্তু এই মহাসড়কে রয়েছে এবং তারা আবার একটু জানিয়ে রাখি, তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই বকেয়া বেতন পরিশোধ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মহাসড়কে তারা অবস্থান করবে। তো এই ছিল গাজীপুরের নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে গাজীপুর থেকে যুক্ত থাকার জন্য। দর্শক, এই মুহূর্তে পুলিশ সংস্কার কমিশন প্রধান বক্তব্য রাখছেন, আমরা যুক্ত হচ্ছি সেখানে। কি ধরনের বিষয়গুলো আমাদের চূড়ান্ত রিপোর্টে যাবে, সুতরাং এর প্রেক্ষিতে আমরা কোনো জিনিস আমরা ভাবলাম যে এগুলো নিয়ে আমরা যদি আলাপ করি স্বরাষ্ট্র যিনি মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি উপদেষ্টা, মাননীয় উপদেষ্টার সঙ্গে তাহলে ভালো হয়। তো আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। কোনো জিনিসগুলো সুপারিশ আমরা করছি যেগুলো হলো হয়তো স্বল্প সময় বাস্তবায়নযোগ্য, কোনোগুলো হয়তো দীর্ঘ সময় লাগবে গভর্নমেন্টের, বাংলাদেশ গভর্নমেন্টের, কোনো ক্ষেত্রে হয়তো অর্থের ব্যাপার জড়িত আছে, কোনো সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হয়তো আইন পাল্টাতে হবে, কোনো ক্ষেত্রে হয়তো সরকারের যেগুলো বিধিবিধান আছে সেগুলো পাল্টাতে হবে, সেগুলো আমরা সুপারিশ করছি। আমরা কিন্তু কোনোটাই আমরা শুধু সুপারিশ করার মালিক। তবে আমরা বলতে পারি একটা জিনিস আমরা সম্প্রতি একটা মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং আসছে, নিজস্ব আমরা কাজ করে, সেটা হলো যে বাংলাদেশে আপনারা জানেন যে সরকারি, আধা সরকারি বা ব্যাংকে চাকরির জন্য প্রত্যেককে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে, বেশিরভাগই তারা ছাত্র। এই পুলিশ ভেরিফিকেশনের যে পদ্ধতিটা 1928 সালের থেকে হয়ে আসছে এবং এই দীর্ঘদিন হলে আছে, প্রায় 96 বছর হয়ে গেল প্রায়। এখানে কিন্তু অনেক রকমের কোশ্চিন, যেটা ব্রিটিশ আমলের যে ম্যানুয়াল, সেখানে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলোর উপর জিজ্ঞাসা। দর্শক, কথা বলছিলেন পুলিশ সংস্কার কমিশন, আমরা যুক্ত ছিলাম সেখানে। যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। গাজীপুরে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার প্রতিবাদে টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী সদস্যরা। দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কাফনের কাপড় পরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করে। পরে তারা অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্বের কাছে স্মারকলিপি প্রদান করেন। ভুক্তভোগীরা বলেন, আদালতের আদেশের মাধ্যমে প্রকৃত জমির মালিকানার বিষয়টি মীমাংসিত হওয়ার পরেও জোট জমির পরিমাণ না থাকার অজুহাতে দীর্ঘ 9 বছর যাবৎ ওয়ারিশ সম্পত্তি নামজারির আবেদন বারবার বাতিল করেছেন কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তারা। নিউজ 24 দেশের সংবাদে বিরতি নিচ্ছি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
বিকাশ সেভিংসে এলো সাপ্তাহিক ডিপিএস। সপ্তাহে সপ্তাহে টাকা জমান 6 মাস মেয়াদে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে এইচডি গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি। মামা বন্ধ করে দিলা? চলো ওই দোকানে যেতে। আজ কিস্তি জামা না ভাইজান, বিকাশ থাকলে কোথাও যাওয়া লাগে না। বিকাশে নিশ্চিন্তে কিস্তি দেই, ডিজিটাল পাসবই সাথে রিসিটও পাই। কি বলে? হ্যাঁ, এখন এনজিওর কিস্তি বিকাশ পেমেন্ট করলেই স্বস্তি। আরে আমার তো প্রচুর চুল পড়ছে। এ তো কিছুই না। আরে বৌমা, বেসিন ভর্তি তো তোমার চুল, কিছু তো করো। এখন তো সবাই খেয়াল করছে। তোমাদের সবার চুল পড়ার একটাই সমাধান, প্যারাশুট এক্সট্রা কেয়ার। আমলা, অ্যালোভেরা, মেথি ও বিশুদ্ধ নারকেল তেলের সমন্বয়ে তৈরি প্যারাশুট অ্যাডভান্স এক্সট্রা কেয়ার অয়েল। এর যুগান্তকারী এক্সট্রা পাওয়ার চিরুনির সাহায্যে তেল চুলের গোড়ায় পৌঁছে চুল পড়া কমায় মাত্র 45 দিনে। প্যারাশুট এক্সট্রা কেয়ার, চুল পড়া কম বা বেশি কাজ করবেই করবে। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। পেপসোডেন্ট চার্মি চেক। চকলেট না বাবা না, আজ মার সাথে অনেক ডিসুম হয়েছে। চকলেট খাবে, ডায়াবেটিস হবে। ডিসুম তুমি পেপসোডেন্ট দিয়ে ব্রাশ করো না। পেপসোডেন্ট চার্মি চেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ক্যাবিনেট থেকে সর্বাধিক। স্বাগত আরো একবার, দেখছেন দেশের সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি টিস্যু পেপারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকার ওই গুদামটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের 12 ইউনিট 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার ভোর 5টার দিকে নারায়ণগঞ্জের পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি টিস্যু কারখানার গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সোনারগাঁ, গজারিয়া বেসিক ফায়ার স্টেশন, বন্দর, কাজপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। যোগ দেয় আশপাশের একাধিক শিল্প কারখানার নিজস্ব ফায়ার ইউনিটও। আগুনে হতাহতের ঘটনা না ঘটলেও আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন 2 নারী শ্রমিক। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ভিতরে ওয়ার্কার যারা ছিল, প্রথম আগুনের সূত্র কিছু হালকা থেকে কম, ওরা পানি দেওয়ার চেষ্টা করছে, পানিতে নিয়ন্ত্রণ আসে নাই। এরপর দাও দাও করে টিস্যু পেপার, এই কারণে আগুন আরো বেশি বাড়ছে। আমরা সকাল 7টার মধ্যে এখানে আসে ঘটনাস্থলে এসে পৌঁছি এবং এসে প্রচুর ধোঁয়ার কুণ্ডলী এবং আগুনের শিখা উপরের দিকে উঠতে দেখি। আমাদের বসুন্ধরার নিজস্ব যে ফায়ারের গাড়ি, আমরা সেখান থেকে পানি ব্যবহার করা শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। ফায়ার সার্ভিস জানায় 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বিল্ডিং যে এক পাশে কলাপস করেছে, তো সেই কলাপসের কারণে আগুন নিভাতে আমাদের ঝুঁকি নিয়েই নির্বাপন করতে হয়েছে এবং এখনো আমরা মোটামুটি ঝুঁকি নিয়েই কাজ করতেছি ভিতরে। সূত্রপাত এখনো আমরা পাইনি, এখনো নির্বাপন কাজ চলছে। অগ্নি নির্বাপন শেষে আমাদের একটা কমিটি হবে, সেই কমিটি আগুনের সূত্রপাত বা কি কারণে কোথায় কত ক্ষতি হয়েছে সেটা বের করবে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
বরিশালের অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া যত জ্ঞানী গুণী লোকের সরকারই হোক সেগুলো দুর্বল সরকার। বেলা 11:30টায় বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতের মামলায় হাজিরা দেওয়া শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন সংক্রান্ত যেসব সংস্কার রয়েছে তা দ্রুত শেষ করে যুক্তিসঙ্গত সময়ে নির্বাচন দেবে। পরে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ গোলাম ফারুক তাকে অব্যাহতি প্রদান করেন। এই সরকারের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা। এদের কাছ থেকে নানা ধরনের কথা শুনি, কিন্তু নির্বাচনে কোনো কথা শুনি না। সাম্প্রতিককালে 2-1 দিন ধরে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে শীঘ্রই এই নির্বাচন কমিশন গঠন হবে। নির্বাচন কমিশন যদি প্রথম 15 দিন বা 1 মাসের মধ্যে গঠিত হতো তাহলে ইতিমধ্যে নির্বাচনী অনেক কর্মকাণ্ড এগিয়ে যেত, আমরা অত্যন্ত সন্তুষ্ট হতাম। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। পিরোজপুরের নাজিরপুরে 6 কোটি টাকার সেতুতে উঠতে হয় কাঠ বাঁশের সিঁড়ি বেয়ে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, দুর্ভোগে 2 ইউনিয়নের কয়েক হাজার মানুষ। শিগগিরই সেতুর অসম্পূর্ণ কাজ শেষ করার আশ্বাস এলজিইডির। 2015 সালের শেষ দিকে কার্গোর ধাক্কায় নাওটানা বাজার সংলগ্ন তালতলা চাঁদকাঠি নদীর উপর নির্মিত সেতুর কিছু অংশ ভেঙে নদীতে পড়ে যায়। পরে 2020 সালের মার্চে 66 মিটার দৈর্ঘ্যের আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণের অনুমতি পায় সিমরান মায়ান ট্রেড ইন্টারন্যাশনাল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু 2022 সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা থাকলেও এখনও রেলিংয়ের কিছু অংশ ও 2 পাশে সংযোগ সড়ক নির্মাণ শেষ করেনি প্রতিষ্ঠানটি। মালামাল নৌকা ছাড়া পার করা যায় না, মাথায় করে নিয়ে ওঠা যায় না। ঠিকাদার তো পালাই গেছে, ঠিক আর ব্রিজ তো চলতে আছে বহুত দিন ধরে, কিন্তু ব্রিজ তো হচ্ছে না ঠিক মতো। 2 পারের হাজারো মানুষের ভোগান্তি শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন। 10 থেকে 15 ফুট উঁচু ব্রিজে উঠতে নিজেদের উদ্যোগে বাঁশ কাঠের সিঁড়ি বানিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। ইমার্জেন্সি রোগী, ডেলিভারি রোগী এরকম কিছু নিয়ে আমরা নাজিরপুরে আমরা সময় মতন পৌঁছতে পারতেছি না। এখান থেকে আমাদের যারা বয়স্ক আছে তারা তো উঠতেই পারে না, ধরে উঠাতে হয়। এখান থেকে সবার হাঁটতে অসুবিধা হয়, তারপর এখানে অনেক স্কুল কলেজ আছে, সব স্টুডেন্ট বা সবার তো হাঁটতে সমস্যা হয়। আর এলজিইডি বলছে শিগগিরই সেতুর অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হবে। আমরা অতি শীঘ্রই চেষ্টা করতেছি আমাদের অ্যাপ্রোচের কাজটি যেভাবে হোক ঠিকাদারের সাথে যোগাযোগ পূর্বক তার কোনো প্রতিনিধিকে দিয়ে আমরা এই অ্যাপ্রোচের কাজটি তাড়াতাড়ি সম্পন্ন করার প্রচেষ্টা নিচ্ছি। 2020 সালের 23 মার্চ প্রায় 6 কোটি টাকা ব্যয়ে সেতুটি নির্মাণের অনুমতি দেয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে পদ্মা নদী বেষ্টিত 3 জেলার 11টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। ঝুঁকি নিয়ে ট্রলারে পারাপারে প্রায়ই ঘটে দুর্ঘটনা, বাধাগ্রস্ত হচ্ছে কৃষিপণ্য পরিবহনও। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছ থেকে আশ্বাস মিললেও দীর্ঘদিনেও সেতু না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। সেতু নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শরীয়তপুরের নওপাড়া, চরাত্রা, সরিষার ও চাঁদপুরের হাইমচর ইউনিয়নের চরাঞ্চলের অন্তত 5 জনপদের সাথে মুন্সিগঞ্জ জেলার দিঘিরপাড় প্রান্তের মেলবন্ধন ঘটিয়েছে পদ্মার এই শাখা নদী। ভাঙনপ্রবণ পদ্মার এই 2 প্রান্তের দূরত্ব মাত্র 150 মিটার। শিক্ষা, চিকিৎসা ও চরাঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন সহ এই পথে উভয় প্রান্তের কয়েক লক্ষাধিক মানুষের চলাচল। সেতু না থাকায় ট্রলারই একমাত্র ভরসা। 3টা জেলার মানুষ আসা যাওয়া করে, এই যে গুদারাতা পার হইতে আছে, লক্ষ লক্ষ মানুষ চলে, কিন্তু একটা ব্রিজ চড়ে নেওয়া হয় না। যে অসুস্থ রোগীগুলো আমাদের আনার সাথে এই জায়গায় এই পার আনতে পারি না। আমরা কিন্তু উপারে মানুষ, এই যে আপনার সন্ধ্যার সময় 6টার দিকে আসলে আমরা নৌকা পাই না। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের কাছ থেকে আশ্বাস মিললেও দীর্ঘদিনেও সেতু নির্মিত না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এই শহরে যত মাল সামানা যত কিছু আছে অনেক টাকার, এই যে অত এলাকা চালায় রাখে মানে চড়ায়। আমরা আশ্বাস চাই না চাচা, ব্রিজ দিয়ে আল্লাহর রহম চাই। বহুদিন ধরে দাবি করতেছি, ঠিক আছে দাবি করতেছি, আমরা তো ব্রিজের মাপ খালি নিতেছে কাজ হইতেছে না। সেতু নির্মাণের প্রাথমিক কার্যক্রম সম্পন্ন হয়েছে জানালেন উপজেলা সহকারী প্রকৌশলী। আমাদের অবশ্যই পরিকল্পনা রয়েছে বাস্তবতা নিরীক্ষে ব্রিজ নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বুয়েট কর্তৃক এক্সপার্ট টিম এসে এটির এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট, মরফোলজি এবং হাইড্রোমরফোলজি সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিডি কর্তৃক প্রকল্প চূড়ান্তকরণের মাধ্যমে ব্রিজটি দ্রুতই নির্মাণ হয়ে মর্মে আশা করছি। সামান্য পানি বাড়লেই এই পথে জীবন ঝুঁকিতে পড়েন চলাচলকারীরা। রাতে ভোগান্তি বেড়ে হয় দ্বিগুণ। উভয় প্রান্তের সংযোগ ঘটাতে একটি মাত্র সেতু নির্মিত হলে দূর হবে ভোগান্তি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, জাতীয় প্রেস ক্লাবে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি, আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত 17 বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে, এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানো যে চেষ্টা, যে প্রচেষ্টা আমাদের, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের আজকের এই প্রচেষ্টা হয়তো খুবই ক্ষুদ্র। বিগত 17 বছরে এই মুহূর্তে দেশ যে স্বৈরাচারমুক্ত, এই পরিস্থিতি বা এটি অর্জন করার জন্য সমগ্র বাংলাদেশে দলমত নির্বিশেষে বহু মানুষ, অনেক ক্ষেত্রে রাজনৈতিক কর্মী, অনেক ক্ষেত্রে অরাজনৈতিক কর্মী, কিন্তু দেশপ্রেমিক মানুষ, বহু মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার চলে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছে। যারা বিভিন্নভাবে আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না, কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো, যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাশে দাঁড়ানো। আমি মনে করি দলমত নির্বিশেষে আমাদের সকলের এই দায়িত্ব। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, মঞ্চে যারা বসে আছেন তরুণ প্রতিনিধি সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপির বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। দল হিসাবে আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিভিন্ন সেক্টর ওয়াইজ আমরা বিভিন্ন পলিসি করি। জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা যখন জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হই, তখন সেই পলিসিগুলো যেগুলো আমরা দিই, সেই পলিসিগুলোর মাধ্যমে আমরা দেশের জন্য বা মানুষের জন্য ভালো কিছু করার চেষ্টা করি, বাস্তবায়নের চেষ্টা করি। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ, আমরা উপস্থিত প্রত্যেককে এখানে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি এই মানসিক কোন রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদে আপদে সাহায্যের প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মানুষ না, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসাবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা, আল্লাহর সৃষ্টি প্রতি
হাস্যান্বিতা, সেটি যে কোনো জীবজন্তু হতে পারে, সেটি প্রকৃতি হতে পারে, সেটি গাছপালা হতে পারে। বিনা প্রয়োজনে গাছপালা কাটা যেমন ঠিক না, একইভাবে বিনা কারণে কোনো পশু পাখিকেও আঘাত করা ঠিক না। কোনো পশু পাখি বিপদে পড়লে, কোনো ক্ষতিগ্রস্ত হলে সেখানেও হিসাবে আমাদের সেখানে এগিয়ে আসা ঠিক বলে আমি মনে করি। আজকে আমরা কয়েকজনকে বিগত স্বৈরাচার আন্দোলনে কয়েকজনকে যারা মাঠে ছিলেন এবং কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার জন্য চেষ্টা করেছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এই চেষ্টাটি শুধু এখানে থেমে থাকলেই হবে না। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সঙ্গে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তারটাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব না। তবে আমি এখানেই ভালো ছেলে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইলচেয়ার দিচ্ছি, কারণ তাদের কোনো কারণে তারা বন্ধুত্ব গ্রহণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তো আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা আবার আগের মতন হাঁটতে চলতে ফিরতে পারবে। আমি দেখতে চাই, আমি এভাবে দেশটিকে দেখতে চাই। আজকে শুধু এই দলের জন্য সারা বাংলাদেশের কোন বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছে। কতজনকে আমরা করতে পারবো, সেই চিকিৎসা সুবিধা দিতে পারবো, সেটি বলতে পারবো না। তবে টেবিলে বসে থাকলে কোথায় ঠিক হবে না। যে কয়জনকে আমরা পাবো সেই কয়জনের প্রতি আমাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং শুধু রাজনৈতিক দল হিসেবে নয়, শুধু একজন ব্যক্তি হিসেবে আমি আজকে আহ্বান করবো সমাজের প্রতিটি মানুষকে, যাদের যতটুকু সমর্থন আছে, যাদের যতটুকু সাধ্য আছে, সেই সাধ্য অনুযায়ী তারা যদি এগিয়ে আসে, আমরা বহু মানুষকে সাহায্য করতে সক্ষম হব। কারণ সমাজ এভাবেই চলে সামনের দিকে, একজনকে আরেকজন সাহায্য করার মাধ্যমেই সমাজ ধীরে ধীরে এগিয়ে ওঠে। আমি এখানে আরো দুটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যে কথাটি আমি তার মধ্যে একটি কথা আমি অনেক আগে বলেছিলাম, প্রায় 10 বছর আগে আমি বলেছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের জনগণের যে দাবি, বাংলাদেশের জনগণের অধিকার চিন্তাই হয়ে গিয়েছিল স্বৈরাচারের দ্বারা, সেই দাবি প্রতিষ্ঠিত করার জন্য, জনগণের সেই অধিকারকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মূল্য সহ বিভিন্ন অঙ্গ সামাজিক সংগঠনের বহু নেতাকর্মী আত্মহত্যা দিয়েছে, বহু নেতাকর্মী বিভিন্নভাবে নির্যাতিত অত্যাচারিত হয়েছে। এর মধ্যে রিসেন্টলি ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে জুলাই আগস্ট মাসে বহু মানুষ আত্মহত্যা দিয়েছেন, হতাহত হয়েছেন বিভিন্নভাবে। ভবিষ্যতে ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম করবে। যারা শহীদ হয়েছেন সারা দেশে স্বৈরাচারকে বিদায় করার জন্য, যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠান যে তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এবং ঢাকা শহর বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের এবং একই সাথে একটু আমি এই কথাটি বলেছি যে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কতটুকু আমরা পারবো জানি না, তবে আমাদের অবশ্যই প্রচেষ্টা থাকবে যে কয়েকজন মানুষকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে। দর্শক, কথা বলছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা যুক্ত ছিলাম সেখানে। সংবাদের পর্যায়ে বিরতি নিচ্ছি, সাথেই থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। স্বাগত আরো একবার দেশের সংবাদে। অনুমোদনের 2 বছর পার হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয়নি নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের। স্থান জটিলতায় আটকে আছে স্থায়ী অবকাঠামো নির্মাণ, এতে হতাশ শিক্ষার্থীরা। উপাচার্য বলছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু ও স্থায়ী ক্যাম্পাসের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। বাবুল আক্তার রানার তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি বিশ্ববিদ্যালয়ের। সেটি পূরণ হওয়ার 2 বছর অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয়ের ভিসি ও কর্মকর্তাদের নিয়োগ ছাড়া আর কোনো অগ্রগতি নেই। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে নওগাঁ মডেল টাউনে একটি ভাড়া বাড়িতে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, কিন্তু কাগজে কলমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চললেও নানা জটিলতায় আটকে আছে স্থান নির্ধারণ। শিগগিরই একাডেমিক কার্যক্রম চালুর দাবি শিক্ষার্থীদের। আমরা চাই যে যদি দ্রুত বিশ্ববিদ্যালয়টি এখানে যদি প্রতিষ্ঠা করা যায়, তাহলে এই যে গবেষণাধর্মী পড়াশোনার ক্ষেত্রে শিক্ষার্থীরা অনেক অগ্রসর হবে। যদি এখানে আর কি শিক্ষা কার্যক্রম শুরু হতো, তাহলে নওগাঁ বা তার আশেপাশের যেসব এলাকার ছেলেমেয়েরা আছেন তাদের জন্য অনেক সুবিধা হতো। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন শিক্ষাবিদরাও। নওগাঁবাসীর প্রাণের যে প্রত্যাশা, দাবি, একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, সেটা যেমন হয়েছে, কিন্তু সেটা কাগজে কলমে না থেকে এখন বাস্তবে নওগাঁবাসী এটা দেখতে চায়। বিশ্ববিদ্যালয় শব্দের অর্থ হচ্ছে এই সেখানে গবেষণা করা হয় এবং একটা গবেষণা কেন্দ্র করতে হবে আমাদের নওগাঁ বিশ্ববিদ্যালয়কে। বিশেষ করে এখানে আমের রাজ্য, ধানের রাজ্য এই নওগাঁ। এই রাজ্যগুলোকে যদি আমরা একটা গবেষণার মধ্যে আনতে পারি, আমি নিশ্চিত যে নওগাঁ বিশ্ববিদ্যালয় আমাদেরকে আরও অনেক গবেষণার লব্ধ ফল আমাদেরকে দেবে। নতুন বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ভিসি। নওগাঁ বিশ্ববিদ্যালয় মাথা উঁচু করে জ্ঞান গরিমায় একটি মানসম্মত শিক্ষা এবং গবেষণা বিস্তারের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এবং সেটি করার জন্য নওগাঁবাসী অপেক্ষা করছে এই সরকারের পক্ষ থেকে একটি পজিটিভ রেসপন্স পাওয়ার জন্য। এবং ইউজিসি সক্রিয়ভাবে আমাদের আবেদনকে বিবেচনা করে শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার একটি ব্যবস্থা গ্রহণ করবে। এটি আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 2023 সালে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে বিশ্ববিদ্যালয়টি অনুমোদন পায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 দেশের সংবাদ এখন এ পর্যন্ত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।